দিস ইজ উরবিনো, এমন একটা জায়গা যেখানে আর্ট, পাওয়ার, হিস্ট্রি আর ক্রিয়েটিভিটি সবকিছু মিলিয়ে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু সৃষ্টি হয়েছে। ইতালিয়ান রেনেসাঁসের কথা আসলে রোম আর ফ্লোরেন্সের মতো এই শহরের গল্প তেমন একটা উঠে আসে না। কিন্তু কি এমন ছিল এই শহরে যেটা রেনেসাঁসের ব্রাইটেস্ট কিছু মাইন্ডের জন্ম দিয়েছে, ইনক্লুডিং পেইন্টার অ্যান্ড আর্কিটেক্ট রাফায়েল। রাফায়েল বলতে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলের এই কচ্ছপ না, বাট যেই আসল ব্যক্তির নাম থেকে এই কচ্ছপের নাম করা তার কথা বলছি। আর যদি রাফায়েলকে চিনা না থাকেন তারপরেও এই ছবিটা দেখেন নাই এমন মানুষ পাওয়া যাবে না। এই ছবিটার নাম স্কুল অফ অ্যাথেন্স। দ্য পেইন্টার ইজ রাফায়েল অ্যান্ড অলসো ভাটিকান সিটির সব থেকে বিখ্যাত স্ট্রাকচার সেন্ট পিটার্স ব্যাসিলিকার হেড আর্কিটেক্টও ছিল এই লোক কিছু সময়ের জন্য। দিস গাই came from this small but culturally very big city, উরবিনো। কেবলমাত্র একজন ডিউক সেই রেনেসাঁসের সময়ে এই ইনসিগনিফিকেন্ট ছোট শহরটাকে পরিণত করেছিল ইউরোপের কালচারাল ক্যাপিটালগুলোর মধ্যে একটাতে। আজকের ভিডিওতে আমরা এই উরবিনোর রাইজ দেখব, তার সাথে এর কালচারাল ইম্পর্টেন্স আর এক সময় রেনেসাঁসের দিক থেকে রোম আর ফ্লোরেন্সের মতো বিশাল জায়ান্টদের সাথে পাল্লা দিয়ে চলা এই শহরের ড্রামাটিক ফলের ইতিহাসও দেখবো আজকে। প্রথমে এই শহর নিয়ে ভিডিও বানানোর জন্য আমি নিজের চোখে দেখতে সেখানে চলে যাই, আর তাই এটা জিওগ্রাফি নিয়ে আগে একটু আপনাদের আইডিয়া নিয়ে নেই। মোটামুটি উরবিনোর অবস্থান বলা যায় সেন্ট্রাল ইতালির দিকে, আর সেন্ট্রাল ইতালির মধ্যে দিয়ে চলে গেছে অ্যাপেনাইন মাউন্টেন রেঞ্জ। আর এই মাউন্টেন রেঞ্জেরই একটা পাহাড় মন্টে কার্তিয়ার চূড়ায় অবস্থিত উরবিনো। একদম একটা ক্লাসিক মেডিভেল সিটির ডিজাইন। পাহাড়ের চূড়ায় চারিদিকে বাউন্ডারি আর গেট দিয়ে ভেতরে একটা শহর। ইউরোপের শহর ডিজাইনের দিক থেকে এই ধরনের ডিজাইনগুলো বেশ কমন হলেও আমাদের মতো অঞ্চলের মানুষ, অর্থাৎ মেইনলি সমতল অঞ্চলের মানুষের জন্য এইটা বেশ স্পেশালি বলা যায়। কারণ আমরা যারা টুকটাক মেডিভেল মুভি, সিরিজ বা গেম খেলেছি সেইখানে এই ধরনের এক্স্যাক্ট শহর দেখেছি অনেক। গেমের ভেতরে ক্যারেক্টার নিয়ে আর ঘোড়া নিয়ে দৌড়িয়ে বেরিয়েছি অনেক, অ্যান্ড এই প্রথম নিজে গিয়ে দেখতে পারলাম। অ্যান্ড এ কুইজ ফর ইউ, বলেন তো কোন গেমের ক্লিপ দেখালাম? এটা আমার খেলা ওয়ান অফ দ্য বেস্ট মেডিভেল গেম। আপনারা কেউ যদি এটা খেলে থাকেন তাহলে বুঝবো আপনি আসলে একজন মেডিভেল হিস্ট্রি অ্যান্ড গেম লাভার অলসো। যাই হোক, বাদ দেন, চলেন টপিকে যাই। এই শহরটার ইতিহাসের শুরু অ্যানশিয়েন্ট রোম থেকে। নাম ছিল উরবিনিয়াম মাতাওরেন্স, যার বাংলা করলে আসে মাতাওরাস নদীর পাশে ছোট শহর। এই শহরটা শুরু খুবই সিম্পল ভাবে হলেও 6th সেঞ্চুরিতে বিশাল একটা পাওয়ার শিফট শুরু হয় গথিক ওয়ার্স এর মধ্যে দিয়ে। 538 সালে উরবিনোকে ক্যাপচার করে বিজেন্টাইন জেনারেল বেলিসারিয়াস, আর সেই এই শহরকে একটা বিজেন্টাইন স্ট্রং হোল্ডে রূপান্তর করে। আর এখান থেকেই সে প্রায় পুরো ইতালিয়ান পেনিনসুলায় অসংখ্য ক্যাম্পেইন চালু রাখে। এরপর একটু সামনে যাই 8th সেঞ্চুরিতে। এই সময় এই শহর চলে যায় পেপাল স্টেটগুলোর মধ্যে, মানে সরাসরি পোপের শাসন ক্ষমতা ছিল এই শহরে। যদিও বলা হয় এই সময় উরবিনো প্রায় স্বাধীন ছিল। আর তারপরই 12th আর 14th সেঞ্চুরির মধ্যে এই শহরের শাসকের ক্ষমতায় আসে একটা ফ্যামিলি, যেই ফ্যামিলি থেকে জন্ম নেয় এমন একজন শাসক যে এই শহরের গুরুত্ব সেই রেনেসাঁস ইউরোপে অনেক বেশি বাড়িয়ে দেয়। হি ইজ ডিউক ফ্রেডেরিকো দ্য মন্টেফেলট্রো ফ্রম দ্য মন্টেফেলট্রো ফ্যামিলি। 1444 সালে ক্ষমতায় আসার পর ফেডেরিকো উরবিনোকে আর জাস্ট একটা মিলিটারি স্ট্রং হোল্ড হিসেবে দেখতে চায়নি। সে স্বপ্ন দেখে এটাকে একটা কালচার আর জ্ঞানের বাতিঘরে পরিণত করার। আর এখানেই তার সময়ের ক্রাউনিং অ্যাচিভমেন্ট মনে করা হয় এই ডুকালে প্যালেসকে। এটা ছিল সেই সময়ের স্কলার, আর্কিটেক্ট আর ইনোভেটরদের জন্য একটা হ্যাভেন। অর্থাৎ তিনি তার কোর্টে এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে আশেপাশের অঞ্চলের যত আর্কিটেক্ট বলেন বা আর্টিস্ট বলেন, পেইন্টার বলেন, কবি বলেন, যত ইন্টেলিজেন্ট লোকজন তারা কিন্তু তার সেই দরবারে আসতে বাধ্য হয়েছিল, বিকজ সেখানে এমন সব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছিল। অর্থাৎ আশেপাশের অঞ্চলের যত জ্ঞানীগুণী মানুষজন আছে তাদের একটা জড়ো হওয়ার জায়গা হয়ে যায় তার উরবিনো প্যালেস। আর এই কারণেই এখানে এই অঞ্চলের রেনেসাঁস জীবন পায়। পিয়েরো দেলা ফ্রান্সেস্কা, জর্জিও মার্তিনি আর রাফায়েলের বাবা জিওভানি সান্টি এইটার সাথে ডিপলি কানেক্টেড। পিয়েরো দেলা ফ্রান্সেস্কার খুবই ফেমাস একটা আর্টওয়ার্ক হলো ফ্ল্যাগেলেশন অফ দ্য ক্রাইস্ট। এই পেন্টিংটা এই উরবিনোর কোর্টের ফান্ডেই তৈরি করা হয়েছিল। আর ফ্রান্সেসকো ডি জর্জিও মার্টিনি এখান থেকেই লেখেন ট্রেটিস অফ আর্কিটেকচার বইটি, যেটা পরবর্তীতে রেনেসাঁস পিরিয়ডে অসংখ্য ফেমাস আর্কিটেক্টদের জন্য একটা বিশাল দিক নির্দেশনা ছিল। এমনকি মডার্ন আর্কিটেক্টদের জন্য এই বইটি খুবই ইম্পর্টেন্ট মনে করা হয়। বাট উরবিনোতে যে কেবলমাত্র অলরেডি এস্টাবলিশ যেসব জ্ঞানীগুণী লোকজন বা সাহিত্যিক বলেন তাদের ডেকে নেওয়া হচ্ছিল, ব্যাপারটা কিন্তু এমনও না। এইখানেই জন্ম নেয় একজন বিখ্যাত মানুষ
যে পরবর্তীতে রেনেসাঁসে অনেক বেশি অবদান রেখেছিল। এখানেই জন্ম নেয় এমন একজন আর্টিস্ট যাকে ইজিলি লিওনার্দো দা ভিঞ্চি আর মিকেলাঞ্জেলোদের কাতারেই ফেলা যায়। রাফায়েলের জন্ম 1483 সালে উরবিনোর একজন কোর্ট পেইন্টার জিওভানি সান্তির ঘরে। বুঝতেই পারছেন, জন্ম থেকেই রাফায়েল আর্টের সাথে খুবই ডিপলি কানেক্টেড আর চারিদিকে আর্ট নিয়েই সে বড় হয়েছে। আর এমন একটা পরিবেশে থাকার কারণে বলা হয় রাফায়েলের আর্টের একটা বিশেষ স্টাইল জন্ম নেয়, যেটাকে আর্টিস্টদের ভাষায় বলা হয় মোট 3টা জিনিসের সমন্বয়ে তৈরি। সেগুলো হচ্ছে হারমোনি, গ্রেস আর ন্যাচারালিজম। আমি আপনি সাধারণ মানুষজন হয়তো বুঝবো না এখন এই 3টা জিনিস দিয়ে এক্স্যাক্টলি কি হচ্ছে, বাট সেই সময়ে এমন কিছুই হয়েছিল যে এটা সেই সময়ের পুরো ইউরোপকে নাড়িয়ে দেয়। আর যদিও রাফায়েলের পর ফ্লোরেন্স আর রোমে গিয়েই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর ফেমাস কাজগুলো করেছিল, কিন্তু তার ফাউন্ডেশন এই উরবিনো থেকেই। আর এ কারণে এখনও উরবিনো খুবই প্রাউডলি রাফায়েলকে ওন করে। রাফায়েলের বাড়ির সামনে অসংখ্য ট্যুরিস্ট ভিড় তো করেই, আর এখানে বিশাল রাফায়েলের একটা স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছেন, যেখানে উরবিনো শাসকদেরও এত বড় স্কাল্পচার নাই সেখানে। বাট সব গোল্ডেন এজেরই কিন্তু একটা শেষ হয়, উরবিনেরও সেই সময়টা আসে 1482 সালে ফ্রেডেরিকোর মৃত্যুর পর থেকেই তার সাকসেসরদের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগলে পড়ে যায়। আর ফ্রেডেরিকো সেই সময় ইতালিতে যেই লেভেলের ইনফ্লুয়েন্স তৈরি করে চলেছিল তারা সেটা ধরে রাখতে পারে না। আর তারপরে 1626 সালে শেষ পেরেক পোতা হয় উরবিনোতে। শেষ ডিউক কোনো উত্তরসূরি না রেখেই মারা যায়। আর তারপর এই শহরে ক্ষমতা চলে যায় সরাসরি পোপের হাতে, অর্থাৎ উরবিনো আর আলাদা একটা অঞ্চল থাকে না, এটা হয়ে যায় একটা পেপাল স্টেট আবারও। শহরের অসংখ্য আর্টিস্টিক স্ট্রাকচার এই সময় ধ্বংস হয়ে যায় আর গুরুত্বপূর্ণগুলো নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্স আর রোমে। এমনকি এখনও উরবিনোর অনেক আর্টওয়ার্ক পাওয়া যায় ভাটিকান সিটিতে। কিন্তু আজকের দিনে গোল্ডেন এজের প্রায় 5 সেঞ্চুরি পরেও উরবিনো কিন্তু টিকে আছে তার এক সময়ের ইতিহাস নিয়ে। এখানের মানুষেরা এখনও তাদের গোল্ডেন পিরিয়ডকে ওন করে চলেছে। উরবিনো এখন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অসংখ্য ট্যুরিস্ট ডেইলি ভিজিট করে যাচ্ছে এখানে, কারণ একটা ক্লাসিক ইতালিয়ান রেনেসাঁস সিটির স্কেলেটন এখনও আছে এখানে। এই ভিডিওটা বেশ ছোট হলেও আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ধরনের ভিডিওগুলো। আমি গত 1 সপ্তাহ আগে উরবিনোতে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই আমি দেখে বুঝেছি যে একটা পুরা মেডিভাল ইউরোপিয়ান সিটি আসলে কেমন ছিল। কারণ আরও অনেক বড় বড় ইতালিয়ান সিটিতে আমি গিয়েছি, যেমন ভেনিস বলেন বা রোম বলেন, বাট সেই সব জায়গায় যেমন একটা মডার্নাইজেশনের ছোঁয়া পড়ে গিয়েছে অলরেডি, অ্যান্ড অনেক নতুন নতুন স্ট্রাকচার হয়েছে, প্লাস যদিও তারা পুরাতনগুলোকে যথেষ্ট ভালোভাবেই সংরক্ষণ করে কম্পেয়ার টু আস, বাট তারপরেও এইখানে উরবিনোতে গেলে আসলেই বোঝা যায় যে পুরাতন মেডিভেল আমলের একটা ইউরোপিয়ান সিটি আসলে কেমন হতে পারে। কাজেই বাংলাদেশ থেকে যারা ইউরোপ ঘুরতে আসেন আর আমার মতো হিস্ট্রি পছন্দ করেন, আমার হাইলি সাজেশন থাকবে বড় বড় শহরগুলো ঘোরার পাশাপাশি এই ধরনের বেশ কিছু ভিজিট প্ল্যান করে রাখার। কারণ এইসব শহরে ঢুকলে আপনি এখনও প্রায় বেশ কয়েক শতাব্দী আগে ফিরে যেতে পারবেন, সেরকম একটা ভাইব পাবেন। আর হ্যাঁ, এইসব শহরে আসলে বা জেনারেল ইউরোপ ট্যুরে আসলে হাঁটার প্রচুর প্ল্যান করে রাখেন, উঁচু নিচু অনেক জায়গায় উঠানামা করা লাগবে। আমার কিন্তু অবস্থা, যদিও প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম তারপরেও মোটামুটি কষ্টই হয়েছে তারপরেও। তো এনিওয়ে, দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।